এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন এই বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের এই মুর্শিদাবাদে এত ঝামেলা হয়েছে, এত গন্ডগোল হয়েছে, অতীতে এত ঝগড়া হয়েছে, তর্ক হয়েছে, মারামারি হয়েছে, ওরা আজকে একসঙ্গে এসছে কোত্থেকে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি চিন্তা করবেন না, বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক তর্ক ঝগড়া মারামারি হয়েছে, কিন্তু হাজার তর্ক হোক, হাজার ঝগড়া হোক, হাজার মারামারি হোক, না কোনোদিন সিপিএম না কোনোদিন কংগ্রেস আপনার মতো বাজপেয়ী সরকারে বিজেপির জুতো মাথায় নিয়ে মন্ত্রীগিরি করতে যায়নি। আপনি করতে গেছেন, আমরা করতে যাইনি। এ কথা ঠিক যে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের অতীতে অনেক ব্যাপারে অনেক মতের অমিল হয়েছে, কিন্তু এটাও তার থেকে বড় সত্যি, সোনার অক্ষরে বাংলার ইতিহাসে লেখা আছে এই সত্যি, ভোটের আগে আমাদের মধ্যে তর্ক হোক, বিতর্ক হোক, ঝগড়া হোক, অনেক ক্ষেত্রে মারামারি হোক, যাই হোক না কেন, ভোটের পরে কোথাও বামপন্থীরা জিতেছে, কোথাও কংগ্রেস জিতেছে। 34 বছর আমাদের সরকার ছিল, তার আগে 3 দশকের উপর কংগ্রেসের সরকার ছিল, না কোনোদিন আমরা কংগ্রেসের জেতা কোনো এমএলএ কে, কোনো পঞ্চায়েত মেম্বারকে গায়ের জোরে লোক দেখিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে আমাদের দলে আনার চেষ্টা করেছি, না কংগ্রেস কোনোদিন আমাদের কোনো জেতা এমএলএ কে, জেতা সদস্যকে নিজের দলে নেওয়ার চেষ্টা করেছে। যে দল থেকে জিতে থাকুক না কেন, মানুষের রায়কে আমরা মর্যাদা দিয়েছি। আমরা গায়ের জোরে অন্য দলের জেতা এমএলএ, পঞ্চায়েত মেম্বারদেরকে কিনে নেওয়ার নাম করে মানুষের রায়কে কখনো দুপায়ে মারায়নি আপনার মতো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এখন ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন শুভেন্দু গদ্দার, মিঠুন চক্রবর্তী গদ্দার, অমুক গদ্দার, তমুক গদ্দার। এটা গদ্দার তো অবশ্যই, কিন্তু বাংলার রাজনীতিতে আপনার থেকে বড় গদ্দার আর কি আছে বলুন তো? যে কংগ্রেস আপনাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী বানিয়েছিল, সেই কংগ্রেসের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে গিয়ে আপনি সরকার করেছিলেন। আপনি মমতা ব্যানার্জি, আপনার থেকে বড় গদ্দার বাংলায় কে আছে? আপনার মুসলমানের ভোট চাই। আপনি বাংলায় ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন সমস্ত মুসলমান আমাকে ভোট দাও, কেউ কংগ্রেসকে ভোট দেবে না, কেউ সিপিএম কে ভোট দেবে না, তোমরা অন্যদের ভোট দিলে ভোট ভাগাভাগি হবে, বিজেপির সুবিধা হয়ে যাবে। আরে বাংলার মুসলমান তো 2021-এ বিজেপিকে ঠেকানোর জন্য আপনাকেই ভোট দিয়েছিল, এনআরসির নামে, সিএর নামে আপনাকে ভোট দিয়েছিল। আপনি তাদের ভোট পেয়ে জিতে কি করলেন? বাংলার যে মুসলমান, বাংলার বিজেপি বিরোধী অসাম্প্রদায়িক হিন্দু মানুষ, তারা যে ভোট দিয়ে আপনার দলের খলিলুর রহমানকে পাঠালো, আপনার দলের ওদিকে ওই কি নাম, ওই মুর্শিদাবাদের আবু তাহের যে এমপি পাঠালো, ওদের কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে সিএর বিরুদ্ধে লড়াই করা। আর যেদিন মোদী পার্লামেন্টে সিএ পাস করাচ্ছিল, সেদিন আপনার পেয়ারের এই খলিলুর রহমান আর আবু তাহের পার্লামেন্টে গিয়ে সিএর বিরুদ্ধে ভোট দেওয়ার বদলে নিজের বাড়িতে বসে টিভিতে আঙুর খেতে খেতে, আপেল খেতে খেতে দেখছিল কিরকম ভাবে দেশে সিএ পাস হচ্ছে। আরে আপনার আবু তাহের, খলিলুর রহমানের থেকে বড় গদ্দার আর কে আছে? আর যে আনিস খান, একটা 19 বছরের ছেলে লড়াই করছিল সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, আপনি মমতা ব্যানার্জি জিতে কি করলেন? রাত্রির বেলা পুলিশ পাঠিয়ে একটা 19 বছরের বাচ্চা ছেলেকে তার বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে খুন করালেন সেই ছেলেটাকে। আর করিয়ে কি করলেন? বাংলার মানুষ ভোট দিয়েছিল বিজেপিকে হারানোর জন্য, আর আপনি ভোটে জিতে কি করলেন? আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে বিজেপির সরকারের মন্ত্রী ওই বাবুল সুপ্রিয় এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আসানসোলে ইমাম সাহেবের ছেলেকে খুন করেছিল দাঙ্গায়। আপনাদের মনে আছে? ইমাম রশিদের ছেলেকে। বাংলায় বামফ্রন্ট সরকার কখনো ইমাম ভাতা দেয়নি, কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে বাংলার কোন ইমামের নিজের ছেলের দাঙ্গায় খুন হওয়ার লাশকে ঢেকে জানাজার নামাজ পড়তে হয়নি। আপনি মমতা ব্যানার্জি কি করলেন? যে বাবুল সুপ্রিয় কোথায় কোথায় উঠতে বসতে বাংলার মুসলমানকে বলতেন তোমাদেরকে এনআরসি করে বাংলাদেশ পাঠাবো, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে সেই বাবুল সুপ্রিয়কে এনে আপনি তৃণমূলের মন্ত্রী করে দিলেন। আজকে আপনি এমন বাংলা বানিয়েছেন, মঞ্চের উপর দাঁড়িয়ে বলছেন মুসলমান আমাকে ভোট দাও, বাংলার বিজেপি বিরোধী মানুষ আমাকে ভোট দাও। আরে মমতা ব্যানার্জি, মঞ্চ থেকে বাংলার মাটির দিকে একবার তাকিয়ে দেখুন, বাংলার মাটিতে এখন কবরের তলায় আনিস খান শুয়ে থাকে, আর সেই কবরের বুক মারিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি চলে যায়। এমন পশ্চিম বাংলা আপনি বানিয়েছেন। আপনার থেকে বড় গদ্দার আর বাংলায় কে আছে? আপনাদের বলছি, আপনারা মোর্তাজা হোসেনকে আশীর্বাদ করুন, আপনারা মোর্তাজা হোসেনকে সমর্থন করুন। দেখুন, আপনারা জানেন জঙ্গিপুরে বিজেপি জিতবে না। দূর থেকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের মধ্যে এমনও কেউ থেকে থাকেন
যিনি এর আগে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আপনি আমাদের শত্রু নন। আমাদের লড়াই বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়। বিজেপির নাম করে ভোটে জিতে যারা দাঙ্গা করে, যারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, যারা ইলেকটোরাল বন্ডে টাকা খেয়ে ওষুধের দাম বাড়ায়, যারা ইলেকটোরাল বন্ডে টাকা খেয়ে জিনিসপত্রের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। আপনারা জানেন বিজেপি জঙ্গিপুরে জিতবে না, বিজেপি মুর্শিদাবাদে বহরমপুরে জিতবে না। ওনারা নিজেরাও লড়াই করছেন, কিছু জায়গায় মার্জিন বাড়ানোর জন্য, কিছু জায়গায় নিজের কিছু পার্সেন্টেজ ভোট পাওয়ার জন্য, কিন্তু জেতার জন্য লড়াই ওরা এই আসনগুলোতে করছে না, আপনারা জানেন। তাই এখানে বিজেপির জেতার কোনো ভয় নেই। আপনারা নিশ্চিন্তে নির্ভয় কোন রকম প্রলোভন, কোনো প্ররোচনায় বিজেপি জিতলেই হবে সেই হবে, বিজেপি এখানে জিতবে না, যা ঘটবে না তাই নিয়ে ভেবে লাভ নেই। আপনারা নিশ্চিন্তে নির্ভয় এখানে হাত চিহ্নে ভোট দিন। সমস্ত বামপন্থী সমর্থকদেরকেও বলছি, আপনারা মোর্তজা হোসেন যেখান থেকে জেতান। আপনারা জানেন এই যে মমতা ব্যানার্জি তো বিজেপি করছেন, যদি কখনো এমন দিন আসে আমাদের দেশে যেদিন আমাদের দেশের সব রাজনৈতিক দল বিক্রি হয়ে যাবে বিজেপির কাছে, সব পতাকা বিক্রি হয়ে যাবে আরএসএস এর কাছে, তাহলেও শেষ যুদ্ধের দিনে এই দেশের মাটিতে দুটো পতাকা থাকবে, যে দুটো পতাকা আরএসএস এর কাছে বিক্রি হবে না। একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির লাল পতাকা, একটা হচ্ছে জাতীয় কংগ্রেসের তেরঙ্গা পতাকা। এই দুটো পতাকা কোনোদিন বিজেপির সঙ্গে যায়নি, কোনোদিন বিজেপির সঙ্গে যাবে না। আপনারা জানেন, আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের ভোট দিন, আপনারা আমাদেরকে জেতান। কেননা কতগুলো কাজ আমরা জিতে গিয়ে করতে চাই। আমরা চাই বিজেপি সরকার সরিয়ে নতুন সরকার তৈরি করতে। যদি আমরা করতে পেরেছি, আমাদের প্রথম কাজ। ওরা সুপ্রিম কোর্টের রায়ে দেখিয়ে অযোধ্যায় রামের মন্দির তৈরি করেছে, ভালো কথা। যার সেই রায়টাকে পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে, যার সেই রায়টাকে পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে। কেউ গায়ের জোরে রামের মন্দির আটকাতে যায়নি। কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট 2019 সালে রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি করার, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে আমাদের দেশে রায় দিয়েছে সমকাজে সমবেতন দেওয়ার। মোদির 303 জন এমপি আছে, আজ অব্দি সেই রায়কে বলবৎ করেনি। এমন অবস্থার মধ্যে আমরা এখন আছি, চারদিকে দেখবেন পার্মানেন্ট চাকরি বলে যে কোনো চাকরি হতো একসময়, তাই আমরা এখন ভুলে গেছি। এখন চাকরি মানে ক্যাজুয়াল চাকরি, কন্ট্রাকচুয়াল চাকরি। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে, করে ক্যাজুয়াল কর্মচারী 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকার চাকরি জুটছে। আপনি যেদিকে তাকাবেন দেখবেন, আপনি ব্যাংকে যান ক্যাজুয়াল, আপনি রেলে যান ক্যাজুয়াল, আপনি পঞ্চায়েত অফিসে যান ক্যাজুয়াল, আপনি মনে করুন পরিবহনে যান, বাসের ডিপোগুলোতে যান ক্যাজুয়াল কর্মচারী, স্কুলে যান প্যারা টিচার, পুলিশকে যান সেখানে সিভিক ভলেন্টিয়ার, এমনকি সেনাবাহিনী, যে সেনাবাহিনী সেখানে পর্যন্ত মোদী এখন রেখে দিয়েছে অগ্নিবীর, সেখানেও চাকরি পার্মানেন্ট নয়। বেসরকারি ক্ষেত্রে চাকরি পার্মানেন্ট নয়। ক্যাজুয়াল কর্মচারী দিয়ে গোটা যুব সমাজকে, যারা কাজ করতে চায়, যাদের গোতর খেটে মেহনত করার সামর্থ্য আছে, আজকে একটা লোক একটা চাকরি পেল মানে তার চাকরিতে সে খালি তার একার পেট চলে না, অন্তত পক্ষে 20-22টা মানুষের পেট চলে। খালি তার নিজের পরিবার নয়, তার পরিবারের ছেলে মেয়ে 3-4 জন নয়, তার চাকরিতে পাড়ার মুদির দোকান থেকে শুরু করে, ধোপা বাড়ি থেকে শুরু করে, স্ত্রীর দোকান থেকে শুরু করে, তার বাসের যে যাতায়াত করবেন তার রোজগার থেকে শুরু করে 20-22টা মানুষের পেট চলে একজন মানুষ একটা চাকরি পেলে, ঠিকঠাক উপার্জন করলে, মাইনে পেলে। আচ্ছা, সেই সবের বালাই ছুটে গেছে। আপনাদের বলছি, আমাদের প্রথম কাজ, যেমন গ্রাম থেকে গ্রাম আপনারা চেহারা দেখবেন, ঘরের ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে চায় না। কেন পড়াশোনা করতে চাইবে? চোখের সামনে দেখছে। আপনি ভালো করে পড়াশোনা করুন, আপনি গ্র্যাজুয়েশন করুন, মাস্টার ডিগ্রি করুন, আপনি কি হয় 5-6 হাজার টাকা মাইনের ক্যাজুয়াল চাকরি করবেন, 9 টাকা দিয়ে চাকরি কিনতে হবে, গড়িবাড়ি বেঁচে বাড়ির, তারপর সেই টাকা কদিন পরে আবার কোর্টের রায় ফেরত দিতে হবে, রাস্তায় বসে অনশন করতে হবে। আর তা না করে আপনি তৃণমূল বোম বাঁধুন, আপনি ওদের পেটে চালান, ওদের মেশিন চালান, ওদের বেআইনি মদ বিক্রি করুন, গাঁজা বিক্রি করুন, দেখবেন আপনার 3 তলা বাড়ি উঠবে, বাড়িতে 6টা এসি বসবে। চোখের সামনে ছেলেমেয়েরা দেখছে যে পড়াশোনা করবে, সে রাস্তায় বসে ধর্ণা দেবে, আর যে তৃণমূলের হয়ে চুরি সাঁচড়ানি করবে, তার মতো ভদ্রলোক পৃথিবীতে কেউ নেই, সে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে। তো কেন ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করবে বলুন তো? আমরা বলছি, আমাদের প্রথম কাজ, যদি আমরা নতুন সরকার তৈরি করতে পারি, সমকাজে সমবেতনের আমরা আইন করব। ক্যাজুয়াল লোক নিয়োগের নাম করে মানুষকে দিয়ে গাধার খাটনি খাটানো যাবে না বিনা মজুরিতে। যে কাজে যে মজুরি প্রাপ্য তাকে সেই মজুরি দিতে হবে, এবং চাকরির নিশ্চয়তা দিতে হবে। ইচ্ছে মতো ছাঁটাই করা যাবে না, নিরাপদ সম্মানের কাজের ব্যবস্থা করতে হবে। আমাদের 2 নম্বর কথা, আপনারা জানেন বামফ্রন্ট সরকার
78 সালে যে কাজ বাংলায় করেছিল, জ্যোতিবাবু করেছিলেন, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করা। প্রথম ইউপিএ সরকারের আমলে আমাদের যখন জোট সরকার হয়েছিল, আমরা সমর্থন করেছিলাম, কংগ্রেসের নেতৃত্বে সরকার হয়েছিল, সেই সিদ্ধান্ত গোটা দেশে হয় রাইট টু এডুকেশন, বিনা পয়সায় ছেলে মেয়েদের 12 ক্লাস অব্দি পড়াশোনা করার আইন হয়। আমরা বলছি আমরা এইবার জিতলে ওই 12 ক্লাসটাকে এগিয়ে নিয়ে গিয়ে রাইট টু এডুকেশনের আওতায় গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে যাব। ছেলে মেয়েরা গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করবে এবং কংগ্রেস তার ইশতেহারে বলেছে, আমি দেখছিলাম এখানে রাখা রয়েছে, যে তাদের প্রথম চাকরি, নতুন যদি সরকার তৈরি হয়, কংগ্রেস সেই সরকারকে নেতৃত্ব দেয়, তারা বলেছে তাদের ইশতেহারে তাদের জীবনের প্রথম কাজ, সরকারের দায়িত্ব হবে তাদের প্রথম কাজের ব্যবস্থা করে দেওয়া। তাই খালি শিক্ষা নয়, নিয়োগের দায়িত্ব নেবে ভারত সরকার। এই কাজ করার জন্য আপনারা মোর্তাজা হোসেনকে এখান থেকে জিতিয়ে আপনারা পাঠান। 3 নম্বর কথা, আপনারা জানেন কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে সরকার থেকে নিয়ম করেছে অন্তত পক্ষে 650 টাকা দৈনিক মজুরি দিতে হবে, তার কোনো লোককে কাজ করানো যাবে না দিনে। আমাদের এখানে জঙ্গিপুর এলাকায় বিড়ি কোম্পানির মালিকরা, এই যে হল্লুর রহমানের মতো বিড়ি কোম্পানির মালিক, ক টাকা মজুরি দেয়, ক টাকা মজুরি দেয়। আস্তে আস্তে আমাদের সিআইটিউ নেতা বলছিলেন, শুনছিলাম এখানে যখন এর আগে বিড়ি শ্রমিকদের মাইনে নিয়ে দরদাম হয়েছে, সরকার কোনো দায়িত্ব নেয় না, সিআইটিউ লড়াই করেছে, মালিকদের সঙ্গে বারবার বৈঠক করেছে, তার লড়াই করেছে, আন্দোলন করেছে, আমাদের অনেক ক্ষতি সহ্য করতে হয়েছে, তার জন্য আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে। ওই বিড়ি কোম্পানির মালিকরাই শ্রমিককে মজুরি দেওয়ার বদলে সেই টাকার একটা অংশ তৃণমূলের ফান্ডে দিয়ে বলে এসছে, যাও সিপিএম এর পার্টি অফিস করাও, যাও ওদেরকে পঞ্চায়েতে উৎখাত করো। আমাদেরকে অনেক আত্মত্যাগ করতে হয়েছে, অনেক রক্ত ঝরেছে, তারপরে লড়াই করে 260 টাকা মজুরির চুক্তি করেছে সিআইটিউ। আজকে ঘরে ঘরে যারা বিড়ি বাঁধেন সেই মজুরি তাদের পাওয়ার কথা। শুনছিলাম সাগর থেকে ভোটের আগে নাকি ওই দিদির ভাই পড়েছে নাকি মঞ্চে ঘুরে ঘুরে বলে গেছে, আমার নাম জানো তো, আমার নাম কি, আমার নাম অভিষেক ব্যানার্জি, আমি বলে যাচ্ছি সামনের মাস থেকে 240 টাকা অন্ততপক্ষে মজুরি হবে। আর যখন বলছে তখন পেছনে 3-4টে বিড়ি কোম্পানির মালিক বসে, তারা একে অপরের মুখ চাপাচাপি করছে যে পাগলটা করতে গেল রে, জোগাড়টা করতে গেছে ভাবি বলছে, এটাকে তাড়াতাড়ি করে হেলিকপ্টার করে বিদায় করে চলে গেল। বিড়ি কোম্পানির মালিকগুলো দিচ্ছে, ও তো মঞ্চে যখন বাতেলাবাজি করছিল পেছনে তো বসছিল, কোন কোম্পানির মালিক দিচ্ছে বলুন আজকে? আর ও বলেছিল ওর নাম নাকি অভিষেক ব্যানার্জি, ও নাকি যা বলে 1 মাসের মধ্যে হয়ে যায়, 1.5 বছর কেটে গেছে। এবার বল তোর নাম অভিষেক ব্যানার্জি না রেখে কি রাখবো? গরুচোর ব্যানার্জি, ছাগলচোর ব্যানার্জি, কয়লাচোর ব্যানার্জি। এদের অকাল আপনাদের দেখা হয়ে গেছে, এদের দৌড় আপনাদের দেখা হয়ে গেছে। 650 টাকা অন্তত পক্ষে মজুরির আইন দেশের সরকার পাস করাবে, কারণ ক্ষমতা হবে না 650 টাকার কম দিয়ে মানুষকে দিয়ে কাজ করার। এই কাজগুলো আমরা করতে চাই। সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, অনগ্রসর মানুষ, তপশিলি সমাজের মানুষের জন্য শিক্ষায়, চাকরিতে সংরক্ষণের সুযোগ, এই সুযোগকে মোদি তুলে দিতে চায়। আমরা বলছি খালি সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রেও তপশিলি সমাজের মানুষ যাতে শিক্ষায়, কাজের তাদের অধিকার হয়, সমসুযোগ হয়, সেই ব্যবস্থা আমাদের নতুন সরকার করবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।